দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মিলানি এনএন, আমি আপনাদের সাথে রাজীব। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আজ সকাল থেকে আপনারা দেখতে পেয়ে গেছেন যে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি নিয়ে, এবং গতকালকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে কিন্তু অলরেডি আমি আমার যে আলোচনা আমি করব আজকে, সেই আলোচনার কি হবে এবং কি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা আমি অলরেডি পোস্ট করেছি এবং আপনারা সেখানে আপনাদের মতামত দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে যে আমাদের 50,000 যে ভিউয়ার্স রয়েছে তারাও আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি www.minalinienn.com যে আমাদের সাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাদের সরাসরি সম্প্রচার আপনারা উপভোগ করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় যাচ্ছি, সামনে 2019 লোকসভা নির্বাচন, কিন্তু 2018 লোকসভা নির্বাচন সে আগ মুহূর্তে কি হয়েছিল এবং কোন কোন বিষয়ের উপর রাজ্যের মানুষ, আপামর জনসাধারণ যারা আপনারা রয়েছেন, যারা গণদেবতারা যারা রয়েছেন, ধর্মনগর থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত একটা বিষয় আমি শুনতে পেয়েছিলাম সেই সময়, সেটা হচ্ছে চলো পাল্টাই। আজকে এই চলো পাল্টাই নিয়ে আজকে আমি আলোচনা করব। কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন আমি আলোচনা করতে যাচ্ছি যে 25 বছরের বাম শাসনকে ফেলে দিয়ে এক লহমায় যে শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল ভারতীয় জনতা পার্টি, বিজেপি। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে, সেটা কিন্তু সোজাসুজিভাবে কিন্তু বিজেপি আসতে পারেনি। এই চলো পাল্টাই ধ্বনি তখন একটা আলোড়ন সৃষ্টি করেছিল, সবার মধ্যে একটা জোশ সৃষ্টি করেছিল। সেই জোশের প্রবাহে কিন্তু কোনো না কোনোভাবে রাজ্যের মানুষরা আপনারা কিন্তু বলতে চেয়েছিলেন যে এই চলো পাল্টাই যে এই স্লোগানটি রয়েছে সেটা অনেকখানি কাজ করেছে 2018 নির্বাচনে বিজেপিকে মসনদে আনার ক্ষেত্রে। সেটা অনস্বীকার্য, সেটাকে অস্বীকার করার মতো কোনো ব্যাপারই এখানটায় নেই। কিন্তু আজকে এই চলো পাল্টাই এই স্লোগানটি যে আজকে তৈরি করেছিল, যিনি এই চলো পাল্টাই 10 ফুট বাই 12 ফুট একটি ঘরের মধ্যে থেকে বসে উনি এই চলো পাল্টাই যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, এবং আজকে এই সামনে 2019 লোকসভা নির্বাচন সবটা বিষয় ওনার সঙ্গে আলোচনা করব। এবং উনি হচ্ছেন অনুপম পাল। আপনারা সোশ্যাল মিডিয়াতে ওনাকে প্রায় সময় লক্ষ্য করেন, উনি ওনার বক্তব্য পেশ করেন, আগেও করেছিলেন, এখনও উনি করছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজীব, আমি এটা মনে করি যে অনুপম পালের মতো যারা ক্রিয়েটাররা যারা রয়েছেন তারা কিন্তু অনেকে যদি আমরা মনে করি যে উনি একা, এটাও বাস্তব, উনি একাই একটি চলো পাল্টাই স্লোগান তুলে রাজ্যের পটকে পরিবর্তন করে ফেলেছিলেন সেই সময়। এখনও উনি একা, কিন্তু হয়তোবা রাজ্যে যারা সৎ বিজেপি কর্মী যারা রয়েছেন কোনো না কোনোভাবে অনুপমকে সাপোর্ট করেন। আজকে অনুপম আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন, আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন, উনি এসেছেন। অনুপম, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের মিনালিনী এনএন নিউজ চ্যানেলে। প্রথমত তোমার কাছ থেকে জানতে চাইব এই চলো পাল্টাইয়ের রহস্য কি রয়েছে, এবং এই চলো পাল্টাইয়ের রহস্য জানার আগে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা ক্লিপস আমি তৈরি করেছি আজকে, যেখানে রাজ্যের যিনি প্রভারী রয়েছেন সুনীল দেওধর, উনি একটি ন্যাশনাল টিভিতে জি নিউজে উনি এই চলো পাল্টাইয়ের ব্যাপারে একটি মন্তব্য করেছিলেন, এবং অনুপম পালের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটি উনি সেখানে তুলে ধরেছিলেন। আমি পিসিআরকে বলবো আপনার কাছে যে স্লাইডটি রয়েছে আপনি জনসাধারণের উদ্দেশ্যে একবার তুলে ধরুন। खेल नहीं है, ये जनता की मांग थी, त्रिपुरा के जनता की मांग थी, जिस मांग को एक हमारे वहां के बंगाली युवक अनुपम पॉल ने एक अच्छे शब्द में उसको अंकित किया, चलो पलटाए, और वो हमारे त्रिपुरा इलेक्शन में सुपर डुपर हिट हो गया। हर व्यक्ति के दिल के अंदर जो विषय बैठा हुआ था, मुद्दा बैठा हुआ था कि हमें परिवर्तन करना है, तो चलो पलटाए ने उसको हवा दे दी, बड़ी तेजी से हवा दे दी। मैं अगर इसके लिए किसी को सबसे पहले धन्यवाद दूंगा इस विजय के लिए, तो সেখানে অনুপম পালের কথা বলছিলেন আমাদের রাজ্যের যিনি প্রভারী সুনীল দেওধর। আজকে সেই অনুপম পাল আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আছেন। আজকে ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলবো। আজকে আমি ফোন রাখিনি, দর্শক বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, কারণ আজকে যে কথাবার্তা আমরা বলবো সেখানে
ফোন থাকলে ভালো হয়, কিন্তু আজকে সময় পেয়েছি অনুপমের সঙ্গে, সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইব যে এই 2018 বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে তোমাদের মতো যারা এনার্জেটিক এবং ইয়ং ছেলেমেয়েরা যারা ছিলে, বলতে গেলে পুরোটা সোশ্যাল মিডিয়াকে তোমাদের হাতের নাগালে নিয়ে এসেছিলে, এবং সেটা স্বয়ং স্বীকার করেছেন সুনীল দেওধরজি, এবং উনি প্রকাশ্যে জি নিউজে বক্তব্য বলেছেন যে তার জন্য ধন্যবাদ দিতে হচ্ছে প্রথমে যাকে ত্রিপুরাতে, সে হচ্ছে অনুপম পাল। কি বলবে তোমার সেই অভিজ্ঞতা, পাশাপাশি এই যে চলো পাল্টের যে একটা রহস্য, সবটা বিষয় তোমার কাছ থেকে আজকে দর্শক বন্ধুরা জানতে ইচ্ছে প্রকাশ করছে। আসলে আমরা পরিবর্তনের স্লোগান, অর্থাৎ সমাজ থেকে করাপশন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লড়াই 2015 শেষের থেকেই আমরা শুরু করেছিলাম। তো বিজেপি সরকার, বর্তমান বিজেপি নেতৃত্বরা যদি ভাবে যে সমস্ত ছেলে মেয়ে নির্বাচনের পূর্বে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল, অর্থাৎ পরিবর্তন চেয়েছিল, ওনাদের ভুল হবে। আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিল, কারণ 2015-তে বিজেপি তেমন ছিল না। 2015-তে বিজেপির তেমন আলোড়ন নেই, বিরোধী দলগুলোও তেমন কোনো আলোড়ন ছিল না। তো তখন অবস্থা আমরা প্রতিবাদ করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি বাড়িতে আসি 2015 শেষে, তখন ছোট্ট একটা আমার ইলেকট্রনিক মিডিয়া ছিল। তো পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে ওই খবরগুলা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি তুলে ধরি, ওটা একটা প্রচার পাবে। পাশাপাশি আমি নর্থ ইস্টের বিভিন্ন দুর্নীতি, পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন দুর্নীতি, ওগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেছিলাম গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে। তো তখনই একটা স্লোগান মাথায় কেটেছিল যে আমি চলো পাল্টাই নামক কিছু একটা যদি করি তো মানুষ এটা গ্রহণ করবে। তো তখন থেকে আমার একটা পেজ সৃষ্টি করা, চলো পাল্টাই পেজ, এখনো ফেসবুকে রয়েছে। আর দুঃখের বিষয়, বর্তমানে আমার নামটা চেঞ্জ করতে হয়েছে। বেরোজগার অনুপম পাল। হ্যাঁ, এটা রাজনীতির মধ্যে মিশে গিয়েছিল চলো পাল্টাই স্লোগানটা। তারপর এর মধ্যে অন্যান্যরা সামিল হয়েছিল, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন মহল এটাতে সামিল হয়েছিল। তারপর এটা যখন রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে মিশে গেল, তখনই এটা ত্রিপুরাতে পরিবর্তন হয়ে যায়। এখন বর্তমানে এসে সামনে 2019 লোকসভা নির্বাচন, বা আগেও মানুষ বা রাজ্যের জনগণ তোমার যে কথাগুলো ছিল মানুষ কিন্তু গ্রহণ করেছে সেই সময়। তার কারণেই হয়তো বা সুনীল দেওধরের মতন একজন নেতৃত্বস্থানীয় লোক, এবং যার মধ্যে প্রচণ্ড ডেপথ রয়েছে, উনি স্বীকার করেছেন যে সেটা মানুষ গভীরভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং একটা বুস্টের আকারে তখন সেটা প্রতিফলিত হয়েছিল। আজকে 2019 লোকসভা নির্বাচন সামনে, সেই জায়গায় তুমি কি বলবে রাজ্যের যারা গণদেবতারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, তোমার কি বার্তা থাকবে, কি বলবে তাদের? আমরা যারা আছি সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছি, ব্লগার যারা রয়েছি, আমরা সম্পূর্ণভাবে অরাজনৈতিক মাধ্যমে আমরা আত্মপ্রকাশ হয়েছিল নিজেদের। তারপরে কোনো না কোনো রকমভাবে আমাদের রাজনীতিতে আসা। তো আমরা যতই রাজনীতি করি না কেন, আমাদের অরাজনৈতিক মনোভাবই থাকবে। আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা প্রতিশ্রুতির খুব তাড়াতাড়ি কার্যক্রম হয় এটা চাই। কিন্তু 1 বছর হয়ে গেল, প্রতিশ্রুতির কিছুই হলো না। বর্তমান রাজনৈতিক মহলে শুধুই মানুষ চাইছে গভর্নমেন্ট কি করছে। 1 বছর অনেক, একটা বেকার ছেলের জন্য 1 বছর অনেক, এমনকি 6 মাসও অনেক। যে কোনো ব্যক্তির জন্য 1 বছর অনেক, কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য 1 বছর অতিক্রম করা একটা সাফল্য, কিন্তু একজন মানুষের জন্য 1 বছর অতিক্রম করা এটা খুবই ইনকামলেস। কোনো ধরনের রোজগার নেই, এর মধ্যে 1 বছর অতিক্রান্ত হয়েছে, কোনো ধরনের পারিবারিক উন্নতি হয়নি, সামগ্রিক কোনো ধরনের উন্নতি হয়নি, শুধু খেটে চলেছে, তাকিয়ে রয়েছে প্রতিশ্রুতি কবে পূরণ হবে। এর জন্যই তো পরিবর্তন করা। 1টা বছর গেছে, সরকার বলল যে 1 বছর তো গেল সাফল্যমণ্ডিত হবে, আরো 4 বছর যদি যায়। সরকার এটা ভাবছে না যে সাধারণ মানুষ যারা রয়েছে ওদের আরো 4 বছর গেলে আরো 4 বছর ওদের ক্ষতি হয়ে যাবে। মানুষ যদি সরকার প্রতিষ্ঠা করে থাকে, তাহলে কেন এরকম হচ্ছে? ওটাই প্রশ্ন আমাদের। বর্তমান
যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বা রাজনৈতিক যে গতিবিধি রয়েছে, সেই জায়গায় দেখা যাচ্ছে সেই সময় যিনি কংগ্রেস করতেন দাপুটের নেতা, উনি হচ্ছেন সুবল ভৌমিক। উনি গ্রামীণ কংগ্রেস খুলেছিলেন, পরবর্তী সময়ে উনি তৃণমূলে গেছেন এবং এরপরে উনি গেছেন ভারতীয় জনতা পার্টিতে। কোনো না কোনোভাবে উনি আকৃষ্ট হয়েছেন এবং উনি সেখানে বুঝেছেন যে সেটাই হচ্ছে প্ল্যাটফর্ম ওনার জন্য সঠিক। কিন্তু আজকে 1 বছর পর উনি যেই জায়গায় বিভিন্ন প্রত্যন্তে গেছেন, মানুষের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করেছেন এবং বিজেপিকে প্রচণ্ড ভালোবেসে উনি কাজ করেছেন, সেই জায়গায় উনার মতন একজন নেতৃত্বকে, যিনি একজন ফাউন্ডার বললেই চলে, এবং উনি প্রথম থেকেই উনি 2013 সাল থেকে কাজ শুরু করেছিলেন বা 14 সালের মাঝামাঝি সময় থেকে সুধীন্দ্র দাশগুপ্ত যখন উনি ছিলেন প্রদেশ সভাপতি, তখন থেকে উনি কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজকে সুবল ভৌমিকের মতন যারা নেতারা রয়েছেন, যারা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, এটা তো অনুপম তুমি মানো যে বিজেপি যখন 2013 সালে ছিল তখন 1.5 বা তার কিছু একটা পার্সেন্টেজ ছিল, সেই জায়গায় সব দল থেকে আসার কারণে কিন্তু বিজেপি আজকে ক্ষমতা লাভ করতে পেরেছে। সবাই স্বতঃস্ফূর্ত সমর্থন করেছে বলেই বিজেপি আজকে আসতে পেরেছে। তো সেই জায়গায় সুবল ভৌমিকের মতন একজন লোক আজকে সেই দল ত্যাগ করে আবার কংগ্রেসে ফিরে গেছেন, কি বলবে তুমি এটাকে, কিভাবে দেখছো? সুবলদা সম্পর্কে অরাজনৈতিক উত্তর দিচ্ছি একটা। সুবলদা সম্পর্কে আমি যতটুকু জানি, সুবলদাকে এক সপ্তাহে বিজেপি করেছি, সুবলদা মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। উনিও একটা অরাজনৈতিক মনোভাবের মতোই লোক, মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। বর্তমান গণতান্ত্রিক সমাজে মানুষের জন্য কাজ করতে চাইলে সবচাইতে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছা দেয় যেটা হলো গিয়ে কোনো রাজনৈতিক মাধ্যম। তো সুবলদা রাজনৈতিক মাধ্যমে যতবারই জড়িয়েছেন ততবারই ওনাকে আটকে দেওয়া হয়েছিল। সবচাইতে বেশি যেখানে গেছে, যে দলটার মাধ্যমে গিয়ে উনি সবচাইতে বেশি আটকে গেছেন, অর্থাৎ ওনাকে অপেক্ষা করিয়েছে, ওটা হলো বিজেপি আমি মনে করি। কারণ 2014-র মাঝামাঝি দিকে হয়তো সুবলদা বিজেপিতে গেছেন, উনি কাজই করতে পারলেন মানুষের জন্য। যতটুকু করেছেন নিজের জোরে করেছেন, ওনাকে কেউই সহায়তা করেনি। আজও সুবলদা মানুষের মনে রয়ে গেছে, মানুষের মনে জায়গা করতে পেরেছে সুবলদা। আমি এটাই বলবো সুবলদার কাছে। আমি দেখছি সুবলদা বর্তমানে কংগ্রেসের জন্য কাজ করছেন। কংগ্রেসের সাংগঠনিক বা আইডিওলজি সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ধরনের আমি অভিমত রাখবো না। সুবলদাকে যারা ভালোবাসে তারা হয়তো সুবলদার পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে রায় দেবে। আরেকটি প্রশ্ন অনুপম তোমার কাছে রাখছি, সেটা হচ্ছে একটা অভিযোগ রয়েছে শহর থেকে, গ্রাম অঞ্চল থেকে একটা অভিযোগ আমার কাছে প্রায় সময় আসে। যখন আমি ফোন ইনে যখন মানুষের সঙ্গে ইন্টারাকশন করি, কনভারসেশন করি, তখন মানুষ বলতে চাইছে যে আমরা আজকে পৃষ্ঠাভূমি, কিন্তু আমরা সেইভাবে দলের জন্য কিছু একটা করতে পারছি না। দলটা একটা স্যাচুরেটেড হয়ে গেছে এবং কয়েকজন শুধু আগরতলাতে বসে সেই দলটিকে পরিচালনা করছে, কি বলবে তুমি? সারা রাজ্যেই সাংগঠনিক খুবই দুর্বলতা। এটা বিজেপি দলের একটা, কি বলবো, এটা এক ধরনের নীতি, রণনীতি বলা চলে। ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে পারে। কি ধরনের মেসেজ? শুধু প্রচার, বিজ্ঞাপন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারে। এক্ষেত্রে ওদের টাকাটাও কম খরচা হচ্ছে, যে তুলনায় ওরা সাংগঠনিকভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছবে, ওই সাংগঠনিক ওরা কোনোদিনই গুরুত্ব দেবে না। আমি আজ গ্যারান্টি দিচ্ছি, বিজেপি সরকার কোনোদিনই কোনো কর্মীর দিকে দেখবে না। কারণ ওদিকে তোমার কোনো পৃষ্ঠাভূমিকে ওদের দেখতে হবে, পৃষ্ঠাভূমিকে বাড়িতে গিয়ে দেখতে হবে, তারপরে পৃষ্ঠাভূমিকে সুযোগ সুবিধা দিতে হবে, পৃষ্ঠা প্রমুখদের বিভিন্ন অসুবিধাগুলি দেখতে হবে, এদিকে তারা সময় নষ্ট। এটাই ওদের রণনীতি। ওরা দেখছে আমরা 30%, 20% মানুষের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কম খরচে পৌঁছে যেতে পারছি, তাও ফেক প্রোপাগান্ডা, ফেক মেসেজ ছড়িয়ে আমরা 30% মানুষকে দেশভক্তি ঢুকিয়ে দিতে পারছি। এভাবে যদি আমরা 30%, 40% মানুষকে এভাবে যদি আমরা ফেক মেসেজ পৌঁছে আমরা দেশভক্তি, পাকিস্তান বিরোধী, তারপর ভারত মাতা কি জয়, এসব নিয়ে ক্লিপ কাট করে, ফটোশপ এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, তো আমার নিজের দলের লোকদের জন্য কেন যাব? এটাই ওদের নীতি, এটাই দেখতে পাচ্ছি। আর যে অভিযোগটা মানুষ যে করছে, মানুষ করবে, মানুষ অভিযোগ করবে, মানুষ ক্ষিপ্ত।
মানুষের মধ্যে অ্যাঙ্গারনেস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে বলে রাখছি বিজেপি দলটার রণনীতিটা কি, ভিতরের রণনীতিটা কি। বিজেপি দলটার ভিতরের রণনীতিটা হলো ওরা মানুষের মধ্যে একটা অ্যাঙ্গারনেস ঢুকিয়ে দেবে। মানুষ বুঝতে পারবে না যে এই অ্যাঙ্গারনেস কিসের। এই অ্যাঙ্গারনেস কি আমাকে খাবার দিচ্ছে না, আমাকে রোজগার দিচ্ছে না, আমাকে স্বনির্ভর হতে দিচ্ছে না, আমার যোগাযোগ ব্যবস্থা খারাপ, আমার এলাকার উন্নতি হয়নি, এটার অ্যাঙ্গারনেস নাকি কিসের অ্যাঙ্গারনেস মানুষ বুঝতেই পারবে না কোনোদিন। কারণ ওরা এই অ্যাঙ্গারনেসটা কনভার্ট করছে পাকিস্তানের উপর, অ্যাঙ্গারনেসটা কনভার্ট করছে মুসলিমদের উপর, অ্যাঙ্গারনেসটা কনভার্ট করছে প্রতিবেশী রাষ্ট্রের উপর, অ্যাঙ্গারনেসটা কনভার্ট করছে বিভিন্নভাবে তারা একটা শত্রুপক্ষ তৈরি করে নিচ্ছে, ওটা সাজানো যেটা পাকিস্তান করে। আমি তো সরাসরি বলতে পারি নরেন্দ্র মোদী বিদেশ কেন যায়, নরেন্দ্র মোদী বিদেশ কেন যায়, কোনো পেপারে পাবলিশ হয়নি নরেন্দ্র মোদী বিদেশ থেকে ফিরলেন অমুক চুক্তিটা করে ফিরলেন। কোন পেপারে উঠেছে বলুন তো? কোন নিউজ মিডিয়া প্রকাশিত হয়েছে কি নরেন্দ্র মোদী বিদেশ থেকে ফিরে প্রেস কনফারেন্স করেছে কি? নরেন্দ্র মোদী বিদেশে যান, ওখানের সরকার, ওখানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে বুঝেন যে আপনি আপনার ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখছেন। যেমন জর্জ বুশ ছিলেন, ইরাকের উপর আক্রমণ করেছেন, একটা মানুষের সাপোর্ট পেয়েছেন, সরকারটা টিকিয়ে রাখতে বাধ্য হয়েছে, বিরোধীদের স্তব্ধ করে দেওয়া হয়েছে ওখানে। সেম নরেন্দ্র মোদী যদি কাশ্মীরে পুলওয়ামাতে ঘটনার বদলা নিতেই হতো তাহলে সেনাবাহিনী নিক, তুমি কেন আসছো? তুমি নিজেকে পাবলিশ করছো, তোমার সাপোর্টিং পেজ বাগারা, সোশ্যাল মিডিয়া বাগারা সব ক্ষেত্রে তোমার ছবি, কোনো ধরনের তুমি সেনাকে ধন্যবাদ দিতেই দেখি না। খুব রেয়ার, সেনাকে ধন্যবাদ দাও। আগে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাকাশে কোনো ধরনের গবেষণার নিউজ পাবলিশ করতেন, উনি সাংবাদিক সম্মেলন করতেন, জনগণ বলতো আমাদের রাষ্ট্রপতি, উনিও একজন মহাকাশ বিজ্ঞানী, এখন মহাকাশ বিজ্ঞানী হয়ে গেছেন নরেন্দ্র মোদীও দেখা যাচ্ছে। হাউ পসিবল দ্যাট? মানুষকে কনভার্ট করছেন কোন দিকে মানুষ বুঝতেই পারছে না। আমি কিসের উপর ক্ষিপ্ত? আসলে একচুয়ালি কথা হলো গিয়ে মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত, মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত, মানুষ বুঝতেই পারছে না কিসের উপর ক্ষিপ্ত। ওদের কনভার্ট করে দেওয়া হচ্ছে দেশভক্তির মধ্যে, ওদের কনভার্ট করে দেওয়া হচ্ছে পাকিস্তান বিরোধী, ওদের কনভার্ট করে দেওয়া হচ্ছে ইসলাম বিরোধী। ধর্ম কেন? বিজেপির ধর্মের রাজনীতির আরেকটা পর্দাবাস বলছি। ধর্ম আবিষ্কার হয়েছে, ধর্ম যেদিন থেকে শুরু হয়েছে শান্তি বজায় রাখার জন্য। সব ধর্মের গুরুরা যখন এই দেশের মধ্যে ধর্মগুরু রয়েছে সারা বিশ্বে কিসের প্রচার করে থাকেন? শান্তির প্রচার করে থাকেন। করুক না বিজেপি শান্তির প্রচার, হিংসার প্রচার কেন? ধর্ম মানুষের মধ্যে শান্তির ভক্তির জন্য, যাতে মানুষ উশৃঙ্খল না হয়, এই জন্য ধর্ম। ধর্মের অন্ত কোন ধরনের রাজনীতি হয় না। হ্যাঁ, এটাও মানি যে ধর্মের প্রতিনিধি থাকা দরকার। দলাই লামা রয়েছেন, বুদ্ধ ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মেরও প্রতিনিধি থাকা দরকার। বালা সাহেব ঠাকরে রয়েছেন, উনি যখন যখন বলেছেন যে আমি হিন্দুত্ববাদ, হিন্দুত্ব আমার রক্তে, আমি হিন্দুর হয়ে কথা বলবো, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে হয়ে কথা বলবো না, হিন্দুর হয়ে কথা বলবো। ওনার একটাই বক্তব্য যে নিজের ধর্মকে কেউ অস্বীকার করবে না, নিজের দেশকে কেউ অস্বীকার করবে না। এর মানে এই না যে আমি আমার নিজের দেশকে ছেড়ে আমি অন্য দেশের প্রশংসা করব, আগে নিজের দেশ পরে অন্য কিছু। এটাই। যেহেতু তুমি শিবসেনার প্রসঙ্গ সেখানে টেনে আনলে, বিভিন্ন সময় দেখতে পাচ্ছি তুমি ফেসবুকের মধ্যে প্রায় সময় তুমি শিবসেনা জয়েন করেছো বা শিবসেনা হয়ে তুমি প্রচার করছো। অনেকে জানতে চাইছেন যে শিবসেনা কি আদৌ আমাদের রাজ্যে চলে এসেছে বা এমন ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে রাজ্যে? শিবসেনার আমাদের ত্রিপুরা প্রভারী রয়েছেন প্রদীপ মণ্ডল, উনি ওয়েস্ট বেঙ্গলের, ওনার নেতৃত্বে ত্রিপুরাতে শিবসেনা ভালোই কাজ করছে। আমাকে যুবসেনার দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমাদের ত্রিপুরা সভাপতি রয়েছেন বীরেন্দ্র নাথ মহোদয়, উনিও কাজ করে চলছেন। শিবসেনা থেমে নেই। শিবসেনা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা বিজেপি করতাম এতদিন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই আমরা শিবসেনা ছাত্র চাই। কারণ মানুষের জন্য কাজ করতে হলে রাজনীতি করতে হবে, এটাও সত্য, এটা দৃঢ় সত্য। মানুষের জন্য কাজ করতে হলে রাজনীতি একটা প্ল্যাটফর্ম যেটা মানুষের কাছে তাড়াতাড়ি যাওয়া যায়। কারণ মানুষ যদি রাজনীতিতে আসে, ভালো মানুষ আসুক,
তাহলে রাজনীতিটা একটা শুদ্ধ হবে, বিশুদ্ধ রাজনীতি তৈরি হবে। যারা ভুল চিন্তাধারা নিয়ে মানুষকে লুটে পুটে খাবার চিন্তা নিয়ে রাজনীতি করছে, ওরা এভাবেই রাজনীতিকে আরো দূষিত করে ফেলবে। এখন পলিটিক্স নাম শুনলে মানুষ ভয় পায়, সাধারণ মানুষ আসতে হবে। যারা আমরা কাজ করেছি পরিবর্তনের জন্য, তারা শিবসেনাতে আসতে হবে। ভালো প্ল্যাটফর্ম, খুব ভালো প্ল্যাটফর্ম। কাজ করে শিবসেনা বলে দিয়েছে আমার 80% সমাজ সেবা করবো, 20% রাজনীতি, তাও যখন প্রয়োজন। 80% আমি মানুষের কাছে পৌঁছবো, আমার 80% সময় দেব মানুষের কাছে পৌঁছার জন্য, মানুষের সুযোগ সুবিধা, মানুষের সাহায্যের জন্য। 20% রাজনীতি করবো, তাও যখন প্রয়োজন। কিন্তু শিবসেনা বলি বা বিজেপি বলি, একটা প্যারালালে কিন্তু সবাই একসঙ্গেই রয়েছে। তো সেই জায়গার মধ্যে শিবসেনা কোনোদিনই প্যারালাল একসঙ্গে বিজেপির আইডিওলজি, শিবসেনা আইডিওলজি অনেকে বলে, কিন্তু মূল তো এক জায়গাতে না, মূল এক জায়গাতে কোনোদিনও না। আচ্ছা, শিবসেনা বালা সাহেব ঠাকরে একা তৈরি করেছেন। শিবসেনা মহারাষ্ট্র থেকে শুরু করে সারা ভারতবর্ষে শিবসেনা সংগঠন দাঁড়িয়ে গেছে। তো এবারে তো দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে, ওটাও বলছি, শিবসেনা সারা বছরই ত্রিপুরাতে সরকার আসার পর থেকে শিবসেনা সাংবাদিক সম্মেলন করছে। আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাতে সরকার করেছে বিজেপি। যেদিন সরকার আসছে পরের দিন শিবসেনা সাংবাদিক সম্মেলন করেছে মহারাষ্ট্রে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তখনই শিবসেনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরাতে আমরা আসবো, মিথ্যা প্রতিশ্রুতি নয়, আমরা ত্রিপুরাতে। এখানে যদি একটা কথা বলি আমি অনুপম তোমাকে, তুমি যেটা বলছো যে বাবা সাহেব মানে ঠাকরেজির যে শিবসেনা, সেটা উনি নিজে তৈরি করেছেন। সেই জায়গায় এবার 2019 লোকসভা নির্বাচনে যেটা আমরা জানি, যতটুকু আমার জানা রয়েছে, সেই জায়গায় মহারাষ্ট্রে 48টি সিটের মধ্যে বিজেপি এবং শিবসেনা আসন ভাগাভাগি করে কিন্তু এবার লড়ছেন। কি বলবে তুমি? আসন ভাগাভাগি করে লড়ছে, ঠিক আছে। শিবসেনা বললাম সারা বছর মানুষের কাছের জন্য কাজ করে, আবার সারা বছর দেখছি বিজেপির দুর্নীতিগুলা তুলে ধরেছে মানুষের মধ্যে। অরাজনৈতিক দলের মতোই শিবসেনা সোজা সাপটা কথা বলে, মানুষের জন্য কাজ করে। শিবসেনা ভোটের মুখে শিবসেনা বিজেপির সাথে গাঠবন্ধন করেছে সিটের জন্য। ক্ষমতায় শিবসেনাই আসবে মহারাষ্ট্রে। কিন্তু মুখ্যমন্ত্রী কে হতে পারে সেই সময়? যদি মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিক বিষয়, মানুষ ডিসাইড করবে, মানুষ শিবসেনাকেই চাইবে। সেই জায়গায় যদি আমি রাজ্যের নিরিখে কথা বলি, সেই চলো পাল্টাই তুমি আজকে স্লোগান তৈরি করেছো আমাদের এই রাজ্যের নিরিখে, এবং সেটা কোনো না কোনোভাবে মানুষ গ্রহণ করেছে, এবং এখনো মানুষ বলতে চায় সেই চলো পাল্টাইয়ের যে স্লোগান এখনো মানুষ ভুলেনি। সেই জায়গায় তুমি এই বিজেপির আইডিওলজিকে বিশ্বাস করে বা বিজেপির আইডিওলজিকে বিশ্বাস করে বা বিজেপিকে বিশ্বাস করে তোমাদের যে মাধ্যম বা তোমাদের যে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে তোমরা কাজ করেছো। কিন্তু আজকে এমন কি এক পরিস্থিতি তৈরি হলো যে সেই জায়গায় এসে তোমাকে তোমার দিকটা পরিবর্তন করতে হলো? মানুষ পরিবর্তন চেয়েছে, কোনো আইডিওলজিকে চায়নি। মানুষ নতুন কিছু চেয়েছে, ডেভেলপমেন্ট চেয়েছে, কোনো আইডিওলজি চাইনি। কিন্তু এখন আইডিওলজি কেন এলো? এখন কিসের আইডিওলজি হচ্ছে? বললাম না, ক্ষিপ্ত করে দেওয়া মানুষকে, ক্ষিপ্তটা তারপর কনভার্ট করে দেওয়া অন্য কিছুর উপর, সবাইকে একটা বেঁধে সূত্রে কনভার্ট করে দেওয়া। কোনো আইডিওলজিকে মানুষ চায়নি। বিজেপির আইডিওলজি তো বলেই দিলাম। মানুষ পরিবর্তনকে বিশ্বাস করে ভোট দিয়েছে। আর যদি কেউ বলে যে আইডিওলজি বিজেপি, আমি তো বলি যে এটা বিজেপি দলই না। 6 দলীয় জোট সরকার, বিজেপি হলো কিভাবে? 6 দলীয় জোট সরকার বিজেপি হলো কিভাবে? তো বিজেপি না, তৃণমূল থেকে, কংগ্রেস থেকে, এই আরএসএস এর লোক, এরপরে দেখছি এই সিপিএম থেকেও আসা, যেমন অমরপুরে রয়েছে। 6 দলীয় জোট সরকার, 6টা দলের নাম বলতে পারবো, আইপিএফটি রয়েছে। বিজেপি হলো কি করে এটা? যদি কেউ বলে বিজেপি, আমি তো বলি না বিজেপি, আর শুধু এই পোস্টারে রয়েছে বিজেপি, আর বিজেপির কিছু নেই। সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন বিপ্লব কুমার দেব, উনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জনসমাবেশে উনি বলছেন যে রাজ্যের যে অগ্রগতি হচ্ছে দুরন্ত গতিতে হচ্ছে। কি বলবে তুমি? অনেকে বলে বিপ্লব দেব রাত্র 2-3 পর্যন্ত কাজ করে। আমি বলবো যে ওনার ফোন নাম্বারটা একটু ট্রেস করে দেখা হোক, যে উনি 2-3 পর্যন্ত কাজ করে নাকি ওনার ফোন সারাদিনই মানুষের সাথে অভ্যর্থনা অভিনন্দনেই শেষ হয়। তো এখান থেকে একটা টাইম 24 ঘন্টা থেকে কত ঘন্টা উনি ব্যস্ত থাকেন মানুষের সাথে অভ্যর্থনা নিতে, ওখানেই বোঝা যায়। তো এটাই আর কি, উনি কোথায় কাজ করে আমি দেখতে পাইনি। ওনার ফেসবুক ওয়ালে দেব শুনতে পাচ্ছি, কিছুই দিচ্ছে না মানুষকে, ওটাই দেখতে পাওয়া যায়। তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে থাকতে, সেই জায়গায় তোমরা বলতে যে ভীষণ ডকুমেন্ট যেটা তৈরি করেছে এবার বিজেপি 2018 বিধানসভা নির্বাচনের ঠিক আগে,
সেই মুহূর্তে তোমরা কিন্তু সেই ভিশন ডকুমেন্টের যে কপিটা সেটা কিন্তু তোমরা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিলে। আজকে সেই জায়গায় ভিশন ডকুমেন্টে ওনারা বলছেন যে বর্তমান বিজেপি সরকার যে কোনো কোনো জায়গায় উনি বলছেন যে 50% কাজ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় 60% কাজ হয়ে গেছে উনি দাবি করছেন। কি বলবে তুমি, কতখানি সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে এক মানুষ বছরে? জবাব দেবে কাজ পৌঁছেছে কি। ইদানিং 2-3টে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ ভাইরাল হয়েছে, মানুষ বিপ্লব দেবের সামনে কাছেছে, কাজ নেই, রান্না নেই, ঘরে চাল নেই, এই নেই, কিছুই নেই, উনি উত্তর দিতে পারছে না। তখন তো এটা আমাকে না জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করা হোক। তখন যখন ওই মহিলাটা ওনাকে জিজ্ঞেস করেছে যে আমার ঘরে খাবার নেই, আমার রোজগার নেই, বিপ্লব দেব তখন উত্তরটা দিলেন না কেন? আমি তো পৌঁছে দিয়েছি। পৌঁছানি নি উনি, কোথায় কাজ হয়েছে? ওনার প্রোফাইলেই দেখা যায়, ফেসবুক টুইটারের প্রোফাইলে দেখা যায় কাজ হয়েছে, কাজ হয়েছে, কোথায় কাজ হয়েছে? যে লোকগুলা মানুষের বাড়িতে ঢুকে হাত জোর করে বলেছে যে একবার বিজেপিকে ভোট দিয়ে দেখুন, কিছু সংখ্যক ব্যক্তি আমার কাছে নামও আছে, সারা ত্রিপুরা সার্ভে নামও আছে, আমাদের দলকে একবার ভোট দিয়ে দিন, আমরা আমূল পরিবর্তন করব, আচ্ছেদের নিয়ে আসবো, একবার তো ভোট দিয়ে দিন। আপনার তো এতদিন বিভিন্ন দল করেন, এবার আমাকে একবার ভোট দিন। নির্বাচনের পর ওই ব্যক্তি গিয়ে বলছে আমাদের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন রয়েছে, অমুক প্রমুখ সম্মেলন রয়েছে, আপনি 5,000 টাকা দিন, আপনি 6,000 টাকা চাঁদা দিন। আপনি তো এই নির্বাচনের আগে কোনো না কোনো দিন দেখেছিলাম আপনি সিপিআইএম এর ফ্ল্যাগ নিয়ে ঘুরতেন, কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে ঘুরতেন। এখন ওই পরিবারটার মনোভাব কোথায় গিয়ে ঠেকবে? এটাই চেয়েছিল কি ত্রিপুরা মানুষ পরিবর্তন। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা বিজেপি যারা সাপোর্টার রয়েছেন তারা বলছেন যে আগে দেখা যেত যে সিপিআইএম এর বা বামফ্রন্ট দল থেকে রসিদ দেওয়া হতো, রসিদ নিয়ে টাকা আদায় করা হতো, সেই জায়গায় সেটা এখন আর নেই, কিন্তু আপনি বলছেন পৃষ্ঠপোষকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, ফোন কল রেকর্ড একটা পেয়েছি রিসেন্টলি, আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। তাহলে বামফ্রন্ট আমলে যে কাজগুলো হয়েছে এই ধরনের একটা টাকা নেওয়ার একটা মানে দেখা যেত, সেটা এখন বিজেপি আমলে হচ্ছে বলে আপনি দাবি করছেন? হচ্ছে। বামফ্রন্ট আমলে বিজেপির যে সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল করে প্রোপাগান্ডা, ওটা বামফ্রন্ট আমলে এটা বেশি করে ছড়িয়েছে, 500-600 ছেলে মেয়ে মিলে। বিজেপির আমলে যে ছড়াতে চাইছে, যে এটা মানুষের সামনে তুলে ধরতে, মিডিয়াতে তুলে ধরতে, তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে। তফাৎটা এখানেই হচ্ছে, ঠিকই দাবিয়ে দেওয়া হচ্ছে। যে প্রতিবাদ করতে চাইছে দাবিয়ে দেওয়া হচ্ছে। আগে দেখা যেত যে সুনীল দেওধর যিনি প্রভারী রয়েছেন প্রায় সময় রাজ্যে আসতেন এবং সবার সঙ্গে যোগাযোগ রাখতেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে উনি যোগাযোগ রাখতেন। সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখন আর দেখা যায় না। কি কারণ হতে পারে? সেটা হতে পারে যাদের সাংগঠনিক ব্যাপার, আমাদের কোনো সেখানে বলার কিছু অপেক্ষা রাখে না। যেহেতু তুমি সংগঠনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলে, সেই কারণে তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করা যে সুনীল দেওধরের যে একটা মানে কি বলবো, একটা আলোড়ন সেই সময় চলছিল বিধানসভা নির্বাচনের আগে, কিন্তু এখন লোকসভা নির্বাচনে কেমন একটু ফিকে ফিকে মনে হচ্ছে। কি দেখুন, নিজের হাতে কেউ যদি বাগান তৈরি করে, ওই বাগানটাকে একবার হলো সপ্তাহে দেখে যাবে, মানে সপ্তাহে একবারও আসতে দেখি না। সেই কারণটা জানতে চাইছি। একটা দেখি না, কিছু তো কারণ রয়েছে। ওটা ওদের সংগঠন, এখন আমি বিজেপি থেকে সম্পূর্ণভাবে বাইরে, সংগঠনে নেই। এমন কি হয়েছে অনুপম, তুমি একদম স্টেজে থাকতে, সবার সঙ্গে থাকতে, এবং সর্বভারতীয় যিনি অমিত শাহজি রয়েছেন ওনার সঙ্গে তোমাকে দেখা গেছে ফুটেজে, এবং বিভিন্ন মঞ্চে, বিজেপির বিভিন্ন মঞ্চে তোমাকে দেখা যেত। এমন কি তোমার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তোমার বিবেক, তুমি বলছো যে তোমার বিবেক ডাক দিয়েছে, কি বলবে, কি হয়েছে এমন যে তোমাকে এই পথটি রয়েছে? প্রথমে তো প্রতিবাদ করতাম, আর্ট করতাম, কার্টুনিস্ট ছিলাম, আর্টিস্ট। বিজেপি তো উদ্দেশ্য আর্টিস্টদের তুলে স্টেজে তুলে দেবে, মালা পরিয়ে দেবে, তুমি মহান বানিয়ে দেবে, সেম। তারপর যখন তুমি ওদের প্রোপাগান্ডা গুলা দেখতে পাবে, তখন যখন প্রতিবাদ করবে তখন দাবিয়ে দেবে। আর দাবাতে চাই না, আমরা ত্রিপুরা মানুষ, আমাদের ত্রিপুরা মানুষের বাকরুদ্ধ করা যাবে না কোনোদিনই। কোনো না কোনো ভাবে বেরিয়ে প্রতিবাদ করবেই কদিন। আর যারা বুঝছেন, আমি আজকে বুঝেছি, আর যারা বুঝছেন 1 বছর পরে বুঝবে, 6 মাস পরে বুঝবে। প্রতিবাদ করবেই ত্রিপুরা মানুষ। বর্তমান সরকার, বিজেপি সরকার চলছে, এই 1 বছরে অ্যাচিভমেন্ট কি দেখছো বিজেপির? বিজেপি লোকের ভরসা ছিল আমাদের উপরেও, আমাদের উপর একটা অংশের ভরসা ছিল,
ওদেরকে যারা যেমন বলতাম ভালো হবে, পরিবর্তন হবে, চলো পাল্টাই, আজ ওরাই বলছে কোথায় তোমাদের চাকরি, কোথায় তোমাদের মোবাইল, কোথায় তোমাদের 50,000 চাকরি, কোথায় তোমাদের রোজবেলির এই। ওদের কোনো উত্তর নেই আমাদের কাছে, কোনো উত্তর নেই ওদের কাছে। এখন আমাদের বিনম্র অনুরোধ, কষ্ট করেছেন আবার একটু কষ্ট করুন, আসুন আমাদের সাথে, আসুন আমাদের সাথে, আবার প্রতিবাদ করব, আবার প্রতিবাদ করব, আবার পাল্টাই, আবার প্রতিবাদ করব। আমরা অরাজনৈতিক ব্যক্তিত্বরা মিলে রাজনীতিতে এসে আমরা সরকার পরিচালনা করব। সমস্ত ধরনের শুভাকাঙ্ক্ষী মানুষের সাদর আমন্ত্রণ এখান থেকে আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। 2019 লোকসভা নির্বাচন, অনেকে ফোন করে আমাকে বলছেন যে গণতান্ত্রিক পরিবেশ সেরকমটা নেই, সেই জায়গায় আমরা কতখানি ভোট দিতে পারবো। এই আশঙ্কাটা কেন হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে? আশঙ্কাটার মধ্যে এটা ভক্তবাণী দেওয়া হয়েছে, বললাম না, অ্যাঙ্গারনেস। বিরোধী দল যাতে ভোট না দিতে পারে ওদেরকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তানবাদী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, চীনের দালাল তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। ওদেরকে খাবার না দিতে, ওদেরকে রোজগার না দিতে ওরা এখন এংরি, ওরা যা কিছু করে ফেলবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এই আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া থেকে আমি সমস্ত ধরনের যারা এই অনুষ্ঠানটা দেখছেন, এখানে যদি কোনো ধরনের বিজেপির কার্যকর্তারা থেকে থাকেন, আপনি বলুন আপনার মধ্যে কি এমন ঢুকিয়ে দেওয়া হয়েছে অ্যাঙ্গারনেস। আপনি বলতে পারেন আপনি কিসের উপর অ্যাঙ্গার, আপনি নিজে বিজেপির কাজকর্মে অ্যাঙ্গার, আপনি বিজেপির কাজকর্মে অ্যাঙ্গার আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি অন্য কেউর উপরে অ্যাংরি। ভুলেও করবেন না, এটাই মেসেজটা দিতেছে। আপনি অরাজনৈতিক আগে তৈরি হন, প্রতিবাদী হন, বাস্তববাদী হন, ত্রিপুরার ডেভেলপমেন্ট চান, সঠিক ব্যক্তিত্বকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, সেটাই আপনার পক্ষে ভালো হবে। বর্তমান রাজনীতির যে মানে রাজনীতির যে গতিবিধি রয়েছে, সেই জায়গায় 2023 সালে বা সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যেখানে বলা হয়েছে যে প্রদেশ মানে কংগ্রেসের যিনি রয়েছেন রাহুল গান্ধী সভাপতি, উনি বলেছেন যে 1 বছরের মধ্যে সরকারকে ফেলে দেওয়া হবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মানও বলেছেন যে 1 বছরের মধ্যে এই বিজেপি সরকারকে ফেলে দেওয়া হবে। সেটা বলার কারণটা কি হতে পারে? যেহেতু তুমি সেই বিষয় নিয়ে আলোচনা করো এবং তুমি সেই বিষয় নিয়ে জানো, সেটা জানতে চাইবো তোমার কাছ থেকে। হ্যাঁ, এটার 1 বছরের মধ্যে ওটা ওদের সাংগঠনিক ব্যাপার, এটাও বলবো, কিন্তু একটা বিশাল অংশের ভোট পার্সেন্টেজ যারা দীর্ঘদিন কংগ্রেস করে গেছেন, ওনাদের বিভিন্ন নেতৃত্ব যেমন এমএলএ গুলা ওরা বিজেপিতে মার্জ হয়েছেন, কিন্তু ওরা মন্ত্রিত্ব পেয়েছেন, ওরা বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। কিন্তু যারা ওয়ার্কার, যারা প্রতিবাদ করেছেন মাঠে নেমে, ওদেরকে কি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? কংগ্রেসই। আরো একটা শব্দ বাজে ওয়ার্ড ব্যবহার করা হয় ওদেরকে। ওরা কি চাইবে? ওরা তো তকমা 1 বছর ধরে এই তকমা শুনতে 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 অধৈর্য, ওরা চুপ করে আছে, ওরা চুপ করে আছে, ওরা ক্ষুব্ধ। এবার ওদের উপরে সেই দেশভক্তি নামক অ্যাঙ্গারনেস ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেশের জন্য যদি ভক্তি থাকে তাহলে দীপা কর্মকারের মতো হোক। আমার কথা হলো, যদি দেশের জন্য ভক্তি থাকে, দেশের জন্য কিছু করে দেখাও, আন্তর্জাতিক স্তরে গিয়ে দেশের জন্য ভালো কিছু করে দেখো, তখন তোমার দেশকে সবাই ভক্তি করবে। এটাই হলো আসল দেশভক্তি। দেশের জন্য কিছু করে দেখাও, মানুষের জন্য কিছু করে দেখাও, এটাই দেশভক্তি। আমিও স্বীকার করি, আমি ভারত মাতা কি জয় বলি, আমিও বন্দে মাতরম বলি। আমি দিনে সারা দিন মাঠে নেমে ভোট চাই, সাথে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নট ভোট চাই, হয় ভোট কেন? ভোট কেন? দেশের জন্য কিছু করে দেখো, সেটাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুপম, সেটা হচ্ছে তোমাকে আগে সোশ্যাল মিডিয়াতে দেখা যেত এবং তোমার বক্তব্যগুলোকে সবাই অ্যাকসেপ্ট করতো। এখন তুমি তোমার সোশ্যাল মিডিয়া যারা বন্ধু বান্ধবরা রয়েছে বা যারা তোমার নেটওয়ার্কে রয়েছে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে এবং তোমার কি মেসেজ থাকবে? বাস্তববাদী হও, প্রতিবাদীও হও, যে জনের রাজনীতির সাথে যুক্ত, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি
একটা ভালো সংগঠন ত্রিপুরাতে আগামী দিনে কাজ করতে চাইবে, কাজ করেও যাচ্ছে। এমনকি সবাইকে সামিল হওয়ার জন্য আমার বিনম্র অনুরোধ। আমরা অরাজনৈতিক মনোভাব নিয়ে রাজনীতি থেকে যে নোংরামিগুলো আছে ওগুলাকে দূর করেই ছাড়ব, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। রাজনীতিটাকে একবারে বিশুদ্ধ করে তুলতে হবে, রাজনীতিটাকে মানুষের জন্য তৈরি করতে হবে, রাজনীতিটাকে নিজের আত্মীয় স্বজনের জন্য নয়, রাজনীতিটাকে নিজে ভিআইপি ভাবে চলার জন্য নয়। ওটাই চাইব, সবাই একটা মঞ্চ তৈরি করো, সবাই একটা বাস্তববাদী একটা প্রতিবাদী মঞ্চ একসঙ্গে একসাথে হয়ে আমাদের যে সরকার রয়েছে এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই আহ্বান থাকবে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি তোমাকে, যেহেতু তুমি রাজনীতি নিয়ে, যেহেতু তুমি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তুমি রাজনীতিতে কাজ করছো, যেহেতু তুমি শিবসেনা আদর্শিত হয়েছে, এখন 80% সমাজসেবা করো, 20% রাজনীতি নিয়ে থাকো, সেই জায়গায় তোমার অভিজ্ঞতা নিরিখে তোমার থেকে জানতে চাইবো যে 2019 লোকসভা নির্বাচন সামনে, সর্বভারতীয় ক্ষেত্রে কি ধরনের সিন তুমি দেখতে পাচ্ছ, কি হতে যাচ্ছে, এটা অ্যাজাম্পশন। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার যাদের সাথে জোট নিয়ে সরকার করবে না আসার সম্ভাবনাটাই প্রবল। ওটা বিবেক এবং মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে দেখা যায়, রিসার্চ করলে পাওয়া যায়। আর শিবসেনা জোট করেছে মহারাষ্ট্রে, শুধু ত্রিপুরাতে নয়, ত্রিপুরাতে প্রতিবাদ করে যাবে। শিবসেনা যদি মহারাষ্ট্রে সরকার গড়ে, যদি নাও গড়ে, শিবসেনা প্রতিবাদ করবেই। এটা শিবসেনার আদর্শে অনুপ্রাণিত। শিবসেনা কোনোদিনই পিছিয়ে থাকে না। শিবসেনা ত্রিপুরাতে হোক, দিল্লিতে হোক, কাশ্মীর হোক, কন্যাকুমারী হোক, সব জায়গাতে শিব সৈনিক তৈরি হয়ে গেছে, প্রতিবাদ করবি। একটা শিব সৈনিককেও দমিয়ে রাখা যাবে। সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভায় মোদির পরাজয়ই দেখতে পাচ্ছি, আর সেই সাথে ত্রিপুরা বিরোধী সংগঠনগুলি আরো সক্রিয় হবে। আশা করি শিবসেনা আরো সক্রিয় হয়ে যাবে। সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে রাখছি, এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইছি, বিদায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার এবং বর্তমান যিনি রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দুজনের মধ্যে তুমি সবাইকে নিয়ে অ্যানালাইসিস করেছো, রিসার্চ করেছো এবং ফেসবুকে অনেক আপডেট দিয়েছো। সেই জায়গায় বর্তমানে এসে তোমার কাছে কি মনে হচ্ছে, কি পার্থক্য দেখতে পাচ্ছ যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন বর্তমানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং যিনি বিদায়ী ছিলেন মাননীয় শ্রদ্ধেয় যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, সেই সময় কি পার্থক্য দেখতে পাচ্ছ দুজনের মধ্যে? সর্বশেষ প্রশ্ন তোমার কাছে রাখলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি ডেভেলপমেন্টের বিষয়টা, ওনার যা বয়স, উনি সেভাবে চিন্তা করে গেছেন। আর এখনের যে মুখ্যমন্ত্রী, উনি তো ত্রিপুরাতেই ছিলেন না, উনি তো বাইরে ছিলেন। উনি ত্রিপুরা মানুষের কি চাইছে ওটাই এখনো বুঝতে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুঝে শুনে ভাষণ রাখতেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপ চিন্তা করে রাখতেন। বর্তমান মুখ্যমন্ত্রী একটা কথাও চিন্তা করে বলেন না, কি হবে এটার এফেক্ট, এটাও উনি বুঝেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বকালে যতটুকু না হেলিকপ্টার চড়েছেন, আমার মনে হচ্ছে বিপ্লব কুমার দেব বর্তমান মুখ্যমন্ত্রী হয়তো এর থেকে বেশিও হেলিকপ্টার চলে গেছেন অলরেডি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে করবুক একটা বিয়ের অনুষ্ঠানে হেলিকপ্টার দেখলাম। মানুষ অভুক্ত, রোজগার নেই, মানুষ ব্যবসা মন্দা, মানুষের হাতে টাকা নেই, দ্রব্যমূল্য খুব বৃদ্ধি পেয়েছে। সেই জায়গাতে ওনার নিমন্ত্রণ আমি দেখেছি, প্রচুর নিমন্ত্রণ, আর শুধু বিয়ে বার্থডে এসব চলছে। কাজ করা দরকার, মানুষ প্রতিবাদ করবে। তোমার এই কথা প্রসঙ্গে একটা কথা তোমাকে জিজ্ঞেস করতেই হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রয়েছেন, ওনার মুখ দেখে কিন্তু কোনো না কোনোভাবে রাজ্যের মানুষ আকৃষ্ট হয়েছেন এবং ওনাকে ভোট দিয়েছিলেন। কি বলবে? ওনার মুখটা উনি নির্বাচনের পূর্বে যে ধরনের ভাষণ রাখতেন,
তো ওটা মুখস্থ ভাষণ, ওনার মুখস্থ একই। আপনি লক্ষ্য করেছেন হয়তো বিপ্লব কুমার দেব চরিলামে ভাষণ রেখেছেন, সেই ভাষণ রেখেছেন বিলোনিয়াতে, সেই ভাষণ রেখেছেন করবুকে, সেই ভাষণ রেখেছেন অমরপুরে। নির্বাচনের পর যখন তিনি আসল বাস্তবের সাথে মুখোমুখি হয়েছেন, তখন ওনার আসল রূপটা মানুষ বুঝতে পেরেছে। আসলে যে ফেসটা দেখে মানুষ মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে ওনাকে, সেই ফেসটা থেকে কি বেরোচ্ছে এগুলা এতেই স্পষ্ট। তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, সর্বশেষ একটা প্রশ্ন করতে হচ্ছে তোমাকে, তুমি যদি তোমার যদি অসুবিধা না হয়। সেই প্রশ্নটা হচ্ছে, তুমি প্রতিবাদী, আগে থেকে তুমি প্রতিবাদ করে যাচ্ছ এবং তুমি চেয়েছিলে যাতে বিজেপি ক্ষমতায় আসুক, তার জন্যই তুমি চলো পাল্টাই স্লোগান তুলেছিলে। সেই জায়গায় আজকে তুমি প্রতিবাদ হচ্ছ বা প্রতিবাদী হচ্ছ এবং প্রতিবাদ করছো। তোমার বাড়ি হচ্ছে একদম সাউথে, সেই জায়গায় তুমি কি নিরাপত্তার অভাব কোনো সময় ফিল করো? হুমকি ধুমকি আসছে, নিরাপত্তার অভাব ফিল করি, আর ভয় পাই না। চিফ সৈনিক পিছিয়ে পড়ে না, প্রতিবাদ চলবেই। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি সময় দিয়েছো, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছো। দর্শক বন্ধুরা, আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন উনি হচ্ছেন অনুপম পাল। এই যে চলো পাল্টাই স্লোগান আপনারা শুনতে পান বা আপনারা যে বলেছেন রাজ্যের আপামর জনসাধারণ, সাবরুম থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত, সেই স্লোগান তুলেছিল এই অনুপম। এবং রাজ্যের যিনি প্রভারী বিজেপির, উনি কিন্তু জি নিউজে এক টক শোতে উনি সেটাকে স্বীকার করেছেন এবং বলেছেন এই চলো পাল্টাই মানুষের মধ্যে গভীরভাবে সেটা আকৃষ্ট হয়েছিল সেই সময় এবং কাজ করে গেছে। এবং তাই এই জি নিউজে টক শোতে উনি অনুপমকে, রাজ্যের ছেলে অনুপমকে অভিনন্দন জানিয়েছিলেন। আমি যাওয়ার আগে সেই ক্লিপসটা আমি আপনাদেরকে আবার দেখাবো। কিন্তু ঘটনা হচ্ছে, রাজ্যের যে সমস্ত বিজেপির ওয়ার্কাররা সেই সময় 2016, 17, 18 বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন, দাপিয়ে বেরিয়েছিলেন তারা, এবং রাজ্যের মানুষ কোনো না কোনোভাবে ওনাদের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। কারণ আজকের দিনটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সেই সোশ্যাল মিডিয়াকে ক্যাপচার করে আপনাদের হৃদয়ে ঢুকে গেছিলেন। এবং যখন আমি আলোচনা করতাম তখন দেখতাম বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু একটা স্লোগানই দিতেন, অনুপমের এই স্লোগান, সেটা হচ্ছে চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই। কিন্তু আজকে এমন কি হয়েছে যে অনুপম পালের মতো ছেলেমেয়েরা যারা ওতপ্রোতভাবে সেই সময় বামফ্রন্টের আমল ছিল, নিজের জীবনের ঝুঁকি হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেরিয়েছিলেন, সেটা অস্বীকার করার, আমি আগেও বলেছি অনুষ্ঠান শুরু করার আগে, অস্বীকার করার মতো এখানে কিছুই নেই, যেটা আপনারাও স্বীকার করবেন। রাজ্যে অনেক পৃষ্ঠা প্রমুখরা রয়েছেন, আপনারাও কাজ করেছেন, সবাই মিলে কাজ করা আজকে বিজেপি সরকার আজকে ক্ষমতায় এসেছেন। না হলে 2013 সাল আর 2018 এই 5 বছরে এমন কি হয়েছে আলোড়ন যে সরকার নতুন করে প্রতিষ্ঠিত হলো, বামফ্রন্টের মতন একটি শক্ত পিলারকে ফেলে দিয়ে নতুন করে একটি সরকার গঠিত হলো। রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আপনারা সবাই জানেন। কিন্তু সেই জায়গায় সেই রাজনৈতিক অভিজ্ঞতাকে পাশে ফেলে ওনার মুখ দেখে রাজ্যের আপামর জনসাধারণ দু হাত উজাড় করে আশীর্বাদ করেছেন এবং ভোট দিয়েছেন এবং সাকসেস হয়েছেন বিজেপি সরকার। এখন বর্তমানে ওনার নেতৃত্বে সরকার চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা বলতেই হচ্ছে আমাকে, যেহেতু আমি একজন সঞ্চালক এবং আমি সাংবাদিকতার কাজ করি, যতটুকুই আমি জানি, আমার ভিতরে যতটুকুই আছে, আমি বলবো না যে আমি জানি, যতটুকু আমার মধ্যে একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে অনুপম পালের মতন যারা এই বিজেপিকে আনার জন্য এত চেষ্টা করেছেন, আজকে তারা কেন ডিপ্রাইভড? কেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে না? কোন জায়গায়
গ্যাপ রয়েছে সেটাকে ফিল আপ করা হচ্ছে না, সেটা কি রাজনৈতিক ব্যক্তিত্বরা কি রিয়েলাইজ করতে পারছেন না পারছেন না? আজকে অনুপম পাল সে প্রতিবাদী হয়েছে, সে প্রতিবাদ করছে। ধীরে ধীরে আরো অনেক অনুপম পাল বেরিয়ে আসবে, বা এখনো রয়েছে যারা সামনের দিকে আসতে চাইছে না সিকিউরিটির কারণে হয়তোবা, কিন্তু অনুপম পাল সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা বলতে পারেন যে সেই সময় কেন আপনি চলো পাল্টাই স্লোগান তুলেছেন, বা সেই চলো পাল্টাই স্লোগানের কারণে আমরা আপনার এই স্লোগানে আমরা আকৃষ্ট হয়ে নতুন সরকার এনেছি। কিন্তু আজকে এমন কি হয়েছে সেটা কিন্তু আজকে একটা বিশাল বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন আমি বলবো। রাজ্য সরকারের ভাষণ তো আমরা বিভিন্ন জায়গায় শুনি, ভাষণ দিয়ে কিন্তু সবসময় সবকিছু করা সম্ভব নয়। রাজ্যের প্রত্যেকটি মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যারা বিপদের সময় ওনাদের সাথী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু সাকসেস। কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা বিজেপিকে কষ্ট করে নিজের জীবনকে হেয় করে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলেন, তারা কি কোনো না কোনোভাবে আজকে ডিপ্রাইভ? সে কি সরকারের পক্ষে, বা যারা নেতারা বা নেতৃত্বরা যারা রয়েছেন তারা কি জানেন না জানেন না? সেটা সম্পূর্ণভাবে সংগঠনের ব্যাপার, সেটা আমি সঞ্চালক হিসেবে বলতে পারি না। কিন্তু যেহেতু কথা এখানে উঠেছে, অনুপম পাল যেহেতু এখানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছেন, আজকে উনি পুরোপুরি বিপরীত মেরু থেকে উনি কথা বলছেন, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে একটাই, প্রতিবাদ হতে হবে। আমরা সরকারকে এনেছি, আমাদের কাজ সবাইকে সঙ্গে নিয়ে সরকারকে আনা। আপনারাও সঙ্গ দিয়েছিলেন, কিন্তু যে কমিটমেন্টগুলো করা হয়েছে সেই কমিটমেন্টগুলো এক বছরে কতখানি সরকার রাখতে পেরেছে সেটা কিন্তু অনুপমের প্রশ্ন। পাশাপাশি ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। হিটলারের মতন একজন ব্যক্তির ক্ষমতা উনি একদিন হারিয়েছিলেন এবং সুইসাইড করেছিলেন। ক্ষমতা কখনোই কেউ ধরে রাখতে পারে না, ক্ষমতার পরিবর্তন হবেই, কিন্তু ক্ষমতা ধরে রাখা যায় যদি রাজ্যের মানুষ পাশে থাকেন। অনুপমের বক্তব্য হচ্ছে, মানুষের মধ্যে যদি এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাহলে মানুষ কিভাবে এই সরকারের প্রতি বিশ্বাস রাখবেন? হ্যাঁ, কিন্তু আপনারা রেখেছেন, অনুপমও রেখেছিলেন। আমি অনুপমের বক্তব্য নিয়ে আরেকদিন আপনাদের সঙ্গে সরাসরি আসব। অনুপমের বক্তব্য আপনারা ওর ক্লিপস আকারে তৈরি করে আমি আপনাদের থেকে মতামত নেব। আমি বিশ্বাস করি যারা আপনারা বিজেপিকে আজকে ক্ষমতায় এনেছেন, আজকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে এই বিজেপি দলটি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পর 4-5 জন লোক রয়েছেন মাথায় যারা এচুডি হিসেবে কাজ করছেন, বাকিদেরকে কোনো পাত্তাই দেওয়া হয় না, যেটা সাধারণ মানুষের অভিযোগ। কিন্তু মানুষ কিন্তু চেয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব কুমার দেব, ওনার মুখটি দেখে কিন্তু সবাই ওনাকে আশীর্বাদ করেছেন আপনারা, এবং উনি সেটা জানেন। আমি অনুপমের বক্তব্য, আমি সরকারের যারা রয়েছেন, যারা সংগঠন চালান, যারা সংগঠনের সঙ্গে যুক্ত, ওনাদের কাছে নিয়ে যাচ্ছি। কোন কোন জায়গায় গ্যাপগুলো রয়েছে নিশ্চয়ই আপনারা সেগুলোকে অনুধাবন করবেন, এবং রাজ্যের যারা বেকাররা, যারা সেই সময় সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেরিয়েছিলেন, আর এই অনুপম পাল যে চলো পাল্টাই স্লোগান তুলেছিলেন, হয়তোবা কোনো না কোনো কারণে এই বিজেপি জয়ের পেছনে এই চলো পাল্টাইয়ের অবদান ছিল, আর এই চলো পাল্টাইয়ের পেছনে রয়েছেন এই অনুপম পাল। আমরা চাইব রাজ্যের যারা আপামর, যারা জনসাধারণরা রয়েছেন, আমাদের এই আলোচনা আপনারা দেখেছেন, শুনেছেন, যেটা ভালো মনে করবেন সেটা আপনারা করবেন, সেটা আপনাদের অধিকার রয়েছে, আপনারা গণদেবতা। আমি ভোট নিয়েও আলোচনা করেছি, যেহেতু কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে, আমি একজন সঞ্চালক, আমি সেইভাবে লাইন অফ কন্ট্রোল আমি ক্রস করতে পারি না। কিন্তু আপনারা যারা জনগণরা রয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আমি সঞ্চালক হিসেবে বলছি না, আমি সাধারণ মানুষ আপনাদের হয়ে বলছি, ভোট কিন্তু আপনারা সবাই দেবেন। যে কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু আপনাদের ডেমোক্রেটিক রাইট আপনারা কিন্তু প্রয়োগ করবেন, এবং 2019 লোকসভা নির্বাচনে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা জয়ী করবেন। এই বলে দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি।
এবং অবশ্যই আপনারা দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার।